হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো কি, প্রাচীন ভারতের বৈদিক শিক্ষা বনাম কি ইসলামী শিক্ষার একটি তুলনামূলক আলোচনা। তো আজকে কিন্তু এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব, এবং আলোচনা শুরু করার আগে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো কি রয়েছে এখানে এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা যারা হচ্ছে মেজর স্টুডেন্ট রয়েছে, তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে কত, দেখো এখানে দেখে না, 1299 টাকা। এবং তোমরা যারা যারা মাইনর স্টুডেন্ট রয়েছে, তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা অনেক রকম সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছ। কি কি পাচ্ছ? হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, প্রপার গাইডেন্স পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ, এবং কি পাচ্ছ 100% কমন সাজেশনস আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। এবং তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, তোমরা কিন্তু দেখো এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আলোচনায় ফিরে যাই। দেখো, প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি শিক্ষার দর্শন ও মূল ভাবনা। তাহলে প্রথমেই কিন্তু বৈদিক শিক্ষার মূল ভাবনা নিয়ে আলোচনা করব, অর্থাৎ কি বৈদিক শিক্ষার মূল ভাবনা কি ছিল সেই ভাবনাটি। দেখো, প্রথমে আছে হচ্ছে কি আত্মজ্ঞান ও সামাজিক মূল্যবোধের কথা বলেছে। প্রাচীন ভারতে বৈদিক শিক্ষা ব্যবস্থা ছিল মূলত গুরুকুল কেন্দ্রিক ও আধ্যাত্মিক ভাবধারায় পুষ্ট। তাহলে কি প্রাচীন ভারতের যে বৈদিক শিক্ষা রয়েছে, সেই বৈদিক শিক্ষার কিন্তু মূল বিষয় ছিল কে গুরু। ঠিক আছে, এই শিক্ষা ছিল মূলত গুরুকুল কেন্দ্রিক ও কি আধ্যাত্মিক। ঠিক আছে, আধ্যাত্মিক ভাবধারায় পরিপুষ্ট। শিক্ষার মূল উদ্দেশ্য কি ছিল? শিক্ষার মূল উদ্দেশ্য ছিল সাবিদ্যা যা মুক্ত, অর্থাৎ যা মুক্তি প্রদান করে তাই হচ্ছে বিদ্যা। তাহলে কি বলা হয়েছে? যা হচ্ছে মুক্তি প্রদান করে তাকে কিন্তু বিদ্যা বলা হয়েছে। তারপরে কি গুরুকুলের শিষ্যের সার্বিক চরিত্র গঠন, সত্যনিষ্ঠা, তারপরে সংযম এবং কি সামাজিক যে কর্তব্যগুলি রয়েছে সেই সমস্ত রকম কর্তব্য পালনে উপযোগী মানসিকতা গড়ে তোলার ওপর সর্বোচ্চ কিন্তু জোর দেওয়া হতো বৈদিক শিক্ষা ব্যবস্থায়। ঠিক আছে, তাহলে কি গুরুকুল আশ্রমে গুরু ও শিষ্যের সম্পর্ক ছিল কিন্তু অত্যন্ত নিবিড় ও আত্মিক। অর্থাৎ এই যে বৈদিক শিক্ষা ব্যবস্থা ছিল, এই সময় কিন্তু গুরু এবং শিষ্যর কিন্তু সম্পর্ক কিন্তু আন্তরিক ছিল, পিতা ও পুত্রের মতো কিন্তু ছিল। অর্থাৎ গুরু কিন্তু সেই শিষ্যকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন। ঠিক আছে, তাহলে এই ছিল বিষয়। তারপরে কি দেখো, যে বিষয়টি রয়েছে ইসলামী শিক্ষার মূল ভাবনা কি ছিল। তাহলে দেখো, প্রথমে তোমাদের যে বিষয়টি আলোচনা করলাম সেটা হচ্ছে বৈদিক শিক্ষার মূল ভাবনা। দ্বিতীয় হচ্ছে কি ইসলামী শিক্ষার মূল ভাবনা। তাহলে ইসলামী শিক্ষার মূল ভাবনা কি আছে? দেখো এখানে ধর্মীয় আদর্শ ও বস্তুগত জ্ঞান। এর মূলেই কিন্তু ধর্মীয় আদর্শ ও বস্তুগত জ্ঞানের কথা বলা হয়েছে। মধ্যযুগীয় ভারতে ইসলামী শিক্ষার মূল ভিত্তি ছিল আল কুরআন ও কি হাদিসের আদর্শ। এর প্রধান লক্ষ্য কি ছিল? তাহলে ইসলাম শিক্ষার প্রধান লক্ষ্য কি ছিল? নৈতিক চরিত্র ও সারিয়াহ নির্দেশিত জীবন গঠন। ঠিক আছে, এটাই ছিল এর প্রধান লক্ষ্য। তারপর কি ইহকাল ও পরকাল যাকে বলা হয়েছে, এখানে কি বলেছে যে আখিরাতের কল্যাণের পাশাপাশি দুনিয়ার বাস্তব জীবন পরিচালনার শিক্ষা কিন্তু সেই সময় দেওয়া হতো। ঠিক আছে, অর্থাৎ ইহকাল ও পরকালের কথা কিন্তু যাকে বলা হয়। তারপরে কি প্রশাসনিক দক্ষতা, রাষ্ট্র পরিচালনা, বিচার কার্য এবং কি রাজকীয় পদের জন্য কিন্তু যোগ্য ব্যক্তি তৈরি করা হতো সেই সময়। ঠিক আছে, যাতে তারা বিভিন্ন প্রশাসনিক দক্ষতা তাদের মধ্যে বৃদ্ধি পায়। তারপরে কি আনুগত্য ও শ্রদ্ধা, শিক্ষক ও শরীয়তের বিধানের প্রতি কিন্তু অনুগত থাকার শিক্ষাও সেখানে কিন্তু দেওয়া হতো, এবং বড়দের সম্মান করার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে কি শিক্ষার লক্ষ্যে তুলনামূলক চিত্র একটি ধরে নিলাম তোমাদের সামনে। দেখো, বৈদিক শিক্ষার প্রধান লক্ষ্য কি ছিল এবং ইসলামী শিক্ষার প্রধান লক্ষ্য কি ছিল। তাহলে প্রথমে যদি আমরা আলোচনা করি বৈদিক শিক্ষার প্রধান লক্ষ্য কি ছিল, সেটা হচ্ছে কি হবে, মোক্ষ বা মুক্তি লাভই ছিল বৈদিক শিক্ষার প্রধান লক্ষ্য। তারপরে কি ইসলামী শিক্ষার প্রধান লক্ষ্য কি ছিল? যে ধর্মীয় প্রসার, অর্থাৎ কি ইসলামের সত্যতা প্রচার এবং কি কুরআনিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা ছিল এর মূল লক্ষ্য। তারপরে কি রয়েছে চরিত্র গঠন, বৈদিক শিক্ষার প্রধান লক্ষ্য হচ্ছে চরিত্র গঠন ও
কি নৈতিকতা, ইন্দ্রিয় সংযম ও ব্রহ্মচর্য পালন করে ও নৈতিক মনোন্নয়ন কিন্তু ঘটানোই ছিল এর প্রধান লক্ষ্য। তারপর দেখো এদিকে যদি আমরা দেখতে যাই, ইসলামী শিক্ষার প্রধান লক্ষ্য কি ছিল? সারিয়া কেন্দ্রিক জীবন, অর্থাৎ কি ব্যক্তি ও সমাজ জীবনের ইসলামী আইনের প্রতিফলন ঘটানো। ঠিক আছে, তাহলে কি বৈদিক শিক্ষার যদি প্রধান লক্ষ্যের দিকে দেখতে যাই, বৈদিক শিক্ষার লক্ষ্য হচ্ছে ঐতিহ্য সংরক্ষণ এবং কি সামাজিক দায়িত্ব। বৈদিক মন্ত্রোচ্চারণ প্রজন্ম থেকে, অর্থাৎ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে টিকিয়ে রাখা কিন্তু এর আরো একটি লক্ষ্য ছিল। এবং আরো একটি লক্ষ্য কি ছিল? বর্ণাশ্রম অনুযায়ী সামাজিক ও গৃহস্থলীর কর্তব্য পালন করা। ঠিক আছে, তারপরে দেখো ইসলামী শিক্ষার প্রধান লক্ষ্যের মধ্যে কি ছিল? প্রশাসনিক উপযোগিতার মধ্যে যে মধ্যযুগীয় সাম্রাজ্যের প্রশাসন ও বিচার ব্যবস্থা পরিচালনা করা। তারপরে কি ছিল? বুদ্ধিবৃত্তিক বিস্তার, অর্থাৎ কি যুক্তিবিদ্যা, গণিত ও দর্শনের মাধ্যমে বিদ্যা অর্জনে কিন্তু উৎসাহিত করা হতো। ঠিক আছে, তারপরে দেখো এরপরে হচ্ছে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমি আর কি আলোচনা করব? পাঠ্যক্রম ও শিক্ষার স্তর নিয়ে আলোচনা করব। দেখো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কি বৈদিক প্রাথমিক শিক্ষা, অর্থাৎ কি গুরুকুল বা পাঠশালা, এবং ইসলামী প্রাথমিক শিক্ষা যাকে হচ্ছে কি মক্তব বলা হয়। ঠিক আছে, তাহলে কি বৈদিক যে প্রাথমিক শিক্ষায় যে ছাত্রছাত্রীরা যেখানে আসতো সেটাকে কিন্তু গুরুকুল বা পাঠশালা বলা হতো, এবং ইসলামী প্রাথমিক শিক্ষায় কিন্তু সেটাকে কিন্তু মক্তব বলা হতো। ঠিক আছে, তাহলে কি বৈদিক প্রাথমিক শিক্ষায় হচ্ছে ভর্তির বয়স, অর্থাৎ কি উপনয়ন সংস্কারের মাধ্যমে কিন্তু শিক্ষা শুরু হতো। ঠিক আছে, তাহলে কি উপনয়নের মাধ্যমে, অর্থাৎ একটি অনুষ্ঠান করা হতো শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার পূর্বে। এই অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু তারা কিন্তু বিদ্যালয়ে প্রবেশ করতে পারত। কিন্তু ইসলামী প্রাথমিক যে শিক্ষা, অর্থাৎ কি মক্তবে আসার আগে কিন্তু বিসমিল্লাহ খানি অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু তাদেরকে কিন্তু বিদ্যালয়ের আওতার মধ্যে আনা হতো। ঠিক আছে, এর পাঠ্য বিষয় যদি আমরা দেখতে যাই বৈদিক প্রাথমিক শিক্ষা, তাহলে কিন্তু পাঠ্য বিষয়ে প্রাথমিক বর্ণমালা ও স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের পরিচয় দেওয়া রয়েছে। তারপরে কি শব্দরূপ, সাধারণ ব্যাকরণ ও গণিত, অর্থাৎ কি অঙ্ক দেওয়া রয়েছে, এবং কি বৈদিক মন্ত্রোচ্চারণ ও সংহিতা পাঠও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর কি শ্রুতি ও স্মৃতির ওপর কিন্তু ভিত্তি করে মৌখিক শিক্ষাদান ব্যবস্থাও কিন্তু সেখানে পাঠ্যক্রমে ছিল। তারপরে এরপরে আমরা দেখে নিব যে ইসলামী প্রাথমিক শিক্ষায় পাঠ্যক্রমে বা হচ্ছে কি পাঠ্য বিষয় সমূহের মধ্যে কি কি ছিল? আরবি বর্ণমালা ছিল, এবং কি ক্যালিগ্রাফি, অর্থাৎ কি সুন্দর হাতের লেখারও কিন্তু সেখানে হচ্ছে প্র্যাকটিস করানো হতো। তারপরে কি কুরআন শরীফ পাঠ বা হচ্ছে কি তাজবিদ, অর্থাৎ কি সঠিক উচ্চারণের কিন্তু ব্যবস্থা ছিল। তারপরে কি প্রাথমিক শিক্ষার ফার্সি, তারপরে কি সাহিত্য ও নৈতিক উপদেশমালাও কিন্তু ছিল। তারপরে কি সাধারণ গণনা ও দৈনন্দিন শিষ্টাচারও কিন্তু সেখানে বিশেষভাবে শেখানো হতো। দেখো তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে, দেখো কি রয়েছে, উচ্চ শিক্ষার পাঠ্যক্রম ও বিভাগ, অর্থাৎ কোন কোন বিভাগ রয়েছে। বৈদিক উচ্চ শাস্ত্রে কি আছে? 4টি বেদ রয়েছে। কোন কোন বেদ? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, তারপরে কি অথর্ববেদ, এই 4টি বেদ কিন্তু রয়েছে। উপনিষদ এবং স্বরদর্শন, যেমন কি সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন এবং মীমাংসা এবং বেদান্ত দর্শন। ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু কোথায় রয়েছে? বৈদিক উচ্চ শাস্ত্রে রয়েছে। এবং এরপরে কি রয়েছে? মানকুলাত, অর্থাৎ ধর্মীয় বিদ্যা। মানকুলাত বলতে কিন্তু কি বলা হয়? ধর্মীয় বিদ্যাকে বোঝানো হয়। ইসলামী শিক্ষার ঐতিহ্যবাহী শাস্ত্র তফসির, কি কুরআনের ব্যাখ্যা, তারপর কি হাসিদ, ফিকহ, তারপরে কি ইসলামী আইন ও কালামের কথা কিন্তু এখানে বলেছে মানকুলাতে। ঠিক আছে, তারপরে কি মাকুলাত, অর্থাৎ কি লৌকিক যুক্তিবিদ্যা। ইসলামী উচ্চশিক্ষার বাস্তবমুখী শাখা, যেমন কি মানবিক যুক্তিবিদ্যা, হিকমাত অর্থাৎ দর্শন, গণিত এবং কি জ্যোতির্বিজ্ঞান ও তিব্বত অর্থাৎ চিকিৎসার কথাও কিন্তু এখানে বিশেষভাবে বলা রয়েছে। তো দেখো আজকে আমি তোমাদের সঙ্গে কিন্তু বৈদিক শিক্ষা এবং ইসলাম শিক্ষার মধ্যে কিন্তু একটি তুলনামূলকভাবে আলোচনা করলাম। তো আজকে আমার আলোচনার বিষয় এতটুকুই ছিল। তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।